ফার্মাসিউটিক্যালকে ব্যান করে দেওয়া ছিল। শুনুন, এই যে কোম্পানি, এই কোম্পানির মধ্যে মুকুল ঘোষ বলে একজন ডিরেক্টর আছে, বহরমপুরে বাড়ি, তার সঙ্গে সরাসরি কলকাতার, দক্ষিণ কলকাতার প্রভাবশালী পরিবার যারা এই রাজ্যটাকে চালায় তাদের সঙ্গে যোগ আছে। আপনি এমন কোনো জায়গা পাবেন না যেখানে এই পরিবার, তার লোকেরা দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। নমস্কার, বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। কিসে হাত বাড়ায়নি পরিবারটি বলুন তো? কোন দুর্নীতিতে হাত বাড়ায়নি? আমি আজকে একটা নির্দিষ্ট তথ্য নিয়ে আপনাদের কাছে এসেছি, অনেকগুলো তথ্য নিয়ে এসেছি। তার মধ্যে একটি তথ্য আনন্দবাজার পত্রিকায় 13ই ফেব্রুয়ারি 2023 রিপোর্ট করেছিলেন শুভাশিস ঘটক। আঙুল সেই নেতার মন্ত্রীর দিকে, কয়লা কালো টাকা ওষুধে, কয়লার কালো টাকা প্রভাবশালী পরিবারের কানেকশনসে ওষুধ বিপণনে এসেছিল। এবং সেটা 2015 সাল, 2014 সাল থেকে রাজনৈতিক ব্যক্তির রাজনৈতিক উত্থান। 2015 সালে কয়লার 500 কোটি টাকা সরাসরি ঢুকেছিল ওষুধ ব্যবসায়। সে তথ্যটা নিয়ে আজকে আসছি, তথ্যটা দেব। কিন্তু তার আগে পরিষ্কারভাবে বলি, এ রাজ্যের এই মামনি রুইদাস যে চলে গেলেন, ইনি কোনো অভিজাত ঘরের স্ত্রী কিংবা পুত্রবধূ নন। ইনি গরিবের থেকেও গরিব একটি পরিবারের মানুষ। তিনি সরকারি হসপিটালের মধ্যে গিয়েছিলেন তার সন্তান প্রসবের জন্য। সন্তান প্রসব হয়েছে, তার 2 দিনের সন্তান এখন জীবিত, আর মামনি রুইদাসের দেহ কাপড়ে ঢেকে চলে গেছে তার পরিবারের কাছে। তিনি মৃতা। কেন? কার অপরাধে? কিসের জন্য? কার অপরাধে মামনি রুইদাস মারা গেছেন বলতে হবে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রককে। যদি জাল স্যালাইন হয় সেটা জানান, যদি জাল ওষুধ হয় সেটা জানান। মেদিনীপুর মেডিকেল কলেজের তরফ থেকে স্বাস্থ্য ভবনে কী রিপোর্ট পাঠানো হয়েছে? বলা হয়েছে যে স্যালাইন দেওয়ার পরই সিচুয়েশন 6 জনের ডিটিরিয়েট করে। তারা স্বীকার করেছেন, নারায়ণ সরব নিগম স্বীকার করবেন না। আমরা দেখছি কোন ব্যাচ নাম্বারে। লজ্জা করে না বলতে, আমি আবার বলছি, লজ্জা করে না বলতে। আমি ইমিডিয়েটলি বলছি, এ রাজ্যের যে কোনো সুস্থ গণতান্ত্রিক চেতনা সম্পন্ন নাগরিকের একটাই ডিমান্ড হওয়া উচিত, এই মুহূর্তে দাঁড়িয়ে মামনি রুইদাসের হত্যাকাণ্ডের জন্য 2 জন ব্যক্তির বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। একজন এ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, আরেকজন হচ্ছে এ রাজ্যের স্বাস্থ্য সচিব। আবার বলছি, এ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং এ রাজ্যের স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে ক্রিমিনাল কনস্পিরেসির জন্য এফআইআর হওয়া উচিত। আমি কেন বলছি? আমি একটা তথ্য দিয়ে আপনাদের কাছে এসেছি, ডকুমেন্ট নিয়ে এসেছি। যা বলবো তথ্য দিয়ে বলবো, মন গড়া চিন্তা কল্পনার জায়গা থেকে কথা বলছি না। আপনি ভাবুন তো, এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস বলে যে সংস্থাটি চোপড়া থেকে বিচরণ করছিল, তার পেছনে সরকারের মদত কেন ছিল? সন্দীপ ঘোষ মেডিকেল দুর্নীতিতে, ওষুধ দুর্নীতি করেছেন, বারবার করে আখতার আলী অভিযোগ জানিয়েছেন, কোনো বিহিত পাননি। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে ফাইল পাঠিয়েছেন, অ্যান্টি করাপশন ডিপার্টমেন্টে দিয়েছেন, ভিজিলেন্স কমিশনে দিয়েছেন, এই নারায়ণ সরব নিগমের কাছে দিয়েছেন। কোনো তদন্ত হয়নি, সমস্ত ফেলে রেখে দেওয়া হয়েছিল। এবং তারপর পরবর্তীকালে, সাম্প্রতিককালে সিবিআই ইডি যখন রেড করে, তখন ওই সন্দীপ ঘোষের বাড়ির আলমারির ভেতর থেকে, বেলেঘাটা বাড়ির ভেতর থেকে এই নথিগুলো মমতা বন্দ্যোপাধ্যায় নারায়ণ সরব নিগমদের দিয়েছিলেন না, সেই ফাইলগুলো উদ্ধার করে সিবিআই ইডি। তার মানে বাবা তুমি সন্দীপ রাখো। তাহলে এই দুর্নীতিতে শাসক দলের স্বার্থটা কি? এই দুর্নীতিতে, এই ওষুধ দুর্নীতিতে শাসক দলের স্বার্থটা কি? নবান্নের স্বার্থটা কি? কালীঘাটের প্রভাবশালী পিসি এবং ভাইপো কোম্পানির স্বার্থটা কি? কী স্বার্থ শুনবেন, দেখুন। আমি আপনাদের এই মুহূর্তে একটা নোটিফিকেশান দেখাচ্ছি, যে নোটিফিকেশানটা কর্ণাটক স্টেট মেডিকেল সাপ্লাই কর্পোরেশন লিমিটেড, ব্যাঙ্গালোর। তাঁরা 22/3/2024, এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন, 22/3/2024 এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে ব্যান্ড করেছিলেন। দেখুন সেই স্ক্রিনশটটা আপনাদের কাছে দেখাচ্ছি। 22/3/2024 কী লিখেছিলেন? দি প্রোডাক্ট 26/2/9 রিঙ্গার lactate infusion FS as per such and such dot manufactured by Messrs Poshchimbongo Pharmaceuticals. Detailed study is hereby blacklisted for a period of 3 years commencing from the date of this order. ভাবতে পারছেন? ব্ল্যাকলিস্ট করেছিল কর্ণাটকের একটা কোম্পানি, কর্ণাটকের সরকার ব্ল্যাকলিস্টেড করেছিল পশ্চিমবঙ্গে। এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস প্রভাবশালী যোগ যে পরিবারের সঙ্গে পাওয়া যাচ্ছে, সেইটা কত তারিখ? তারিখটা খেয়াল করুন, 22/3/2024, 2024 সালের 22শে মার্চ। এবং তার কপি সার্ভ করা হচ্ছে, আমি নিচে দেখছিলাম। দ্য প্রিন্সিপাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট
ওয়েস্ট বেঙ্গল। 4 নম্বরে কপি সার্ভ করা হচ্ছে, কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলকে দেওয়া হয়েছে, সবাইকে দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সচিবকেও এই কপিটা দেওয়া হয়েছিল কর্ণাটক থেকে। আমাদের নিজস্ব একটা আমরা তদন্ত করেছি, তদন্তের রিপোর্টটা আপনাদের কাছে পেশ করছি, সমস্ত তথ্য ঘেঁটে আপনাদের কাছে এই প্রতিবেদন পেশ করছি। কর্ণাটক মেডিকেল সাপ্লাই কর্পোরেশন, মানে কর্ণাটক সরকারের যারা মেডিকেল ব্যাপারটা দেখেন, তাঁরা ব্ল্যাকলিস্ট করেছেন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে। সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস কোম্পানিকে এই পশ্চিমবঙ্গ সরকার কবে ব্ল্যাকলিস্টেড করলো একটু ভেবে দেখুন তো। যখন তাদের মানুষের মৃত্যু চিহ্নিত হয়েছে, তারা পশ্চিমবঙ্গে এসছেন, পশ্চিমবঙ্গে গিয়ে সেখানে সেই চোপড়ার সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস কোম্পানির মধ্যে তারা রেড করেছেন, কেন্দ্রীয় ড্রাগ, পশ্চিমবঙ্গ স্টেট ড্রাগ, তাদের নিয়ে গিয়ে রেড করেছেন এবং তারপর তারা নিশ্চিন্ত হয়েছেন। তারপরে তারা পরিষ্কারভাবে এই কোম্পানিকে চিরতরে অন্তত 3 বছরের জন্য কমপ্লিটলি ব্যান করে দিয়েছেন। সেই সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার ছেড়ে দিন, গতকাল আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল এই সার্কুলার জারি করল। এর মধ্যে আরও কিছু ঘটনা ঘটেছে, আমি বলছি সমস্ত। আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল, যেখানে 31 বছরের ডাক্তার কন্যা খুন হয়েছিল এবং তার তথ্য প্রমাণ এভিডেন্স ট্যাম্পারিং অল্টার করেছিল এই রাজ্যের বিনীত গোয়েল বাহিনী, মমতা বাহিনী। তারা গতকাল 11 তারিখ, আপনি ভাবুন, 22শে মার্চ তারা ওই কর্ণাটক মেডিকেল সাপ্লাই কর্পোরেশন তারা ব্যান করছেন। আর এই রাজ্যের আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল, যেখানে এত কাণ্ড ঘটে গেল, তারা এই ওষুধগুলো চলবে না, 10টা ওষুধের নাম দিয়েছে। কবে? 11/1/2025। অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ দ্য হায়ার অথরিটি, ইউজ অফ অল এক্সিস্টিং ফলোয়িং ফ্লুইডস ইন অল কর্নার্স শুড ইমিডিয়েটলি বি স্টপ ফর পেশেন্ট সেফটি। গতকাল তারা এটাকে ব্যান করছে। ভাবতে পারেন, আমি আরও একটু তথ্যে যাচ্ছি। 22শে মার্চ কর্ণাটক ব্যান করলো, আমাদের ব্যান করতে আরজিকর মেডিকেল কলেজের মতো সুপার স্পেশালিটি হসপিটাল কলকাতার, তাদের সময় লাগলো 11ই জানুয়ারি। তার মধ্যে অবশ্য ঘটে গেছে আরও কিছু ঘটনা, সেগুলো একটু জানানো দরকার। 7ই জানুয়ারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিস, এই নারায়ণ স্বরূপ নিগমের ডিপার্টমেন্ট, তাঁরা একটা নোটিফিকেশান জারি করলো। সেই নোটিফিকেশানটা এই মুহূর্তে আমার হাতে রয়েছে। আমি সমস্ত নথিগুলো জোগাড় করছি, নথির ভিত্তিতে কথা বলছি এবং এই নথির ভিত্তিতেই বলছি। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী ছেড়ে দিন, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং নারায়ণ স্বরূপ নিগম, এদের দুজনের মধ্যে ক্রিমিনাল, দুজনের জন্য, এই মামনি রুইদাসের মৃত্যুর জন্য এদের বিরুদ্ধে ক্রিমিনাল কনস্পিরেসির FIR হওয়া উচিত। কান খুলে শুনুন, বড্ড গায়ে লাগছে না? কেন বলছি একটু বলি। 7ই জানুয়ারি স্বাস্থ্য দপ্তর নোটিফিকেশন জারি করছে। দিস ইজ ফর ইনফরমেশন টু অল কনসার্ন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল ইউনিট অফ ফারিস্তা বিজয়া লিমিটেড such and such. Drugs Control West Bengal issued orders such and such to Pashchimbongo Pharmaceuticals, a unit of Farista Vijaya Limited, to stop manufacturing activities for commercial purpose till further order. কমার্শিয়াল পারপাসের জন্য ওষুধ তৈরি করতে নোটিশ দিচ্ছে কবে? 7ই জানুয়ারি। সেই নোটিশের ভিত্তিতে সবাইকে বলা হচ্ছে যে এদের কাছ থেকে যেন ওষুধ না নেওয়া হয়। 7ই জানুয়ারি, ভাবুন। 22শে মার্চ কর্ণাটক জানাচ্ছে, আমাদের ঘুম ভাঙতে লাগছে 7ই জানুয়ারি। আর 11ই জানুয়ারি আরজিকর মেডিকেল কলেজের ঘুম ভাঙতে সময় লাগছে। এর মধ্যে তার যে কোম্পানির বিরুদ্ধে, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস কোম্পানির স্যালাইন সহ একাধিক প্রোডাক্টের ব্যাপারে যে অভিযোগ বারবার করে উঠেছে, সেই অভিযোগে তাহলে সেই স্যালাইন, সেই ওষুধগুলো যেগুলো আরজিকর মেডিকেল কলেজ 11 তারিখ বন্ধ করলো, তার মানে এতদিন পেশেন্টরা খেয়ে গেছে। বলছি তার মধ্যে এতদিন পেশেন্টদের দেওয়া হয়েছে, তার মানে এতদিন পেশেন্টদের স্যালাইন দেওয়া হয়েছে। মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন দেওয়ার পর 6 জন সন্তান প্রসব করা, সিজার হয়েছে যাদের, সেই সব মহিলাদের অবস্থা খুব ক্রিটিক্যাল হয়ে গিয়েছিল। 1 জন মারা গেছেন, 2 জন কন্ডিশন খুব ক্রিটিক্যাল হয়েছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে 7ই জানুয়ারি রাজ্য সরকারের এই নোটিফিকেশন, 11ই জানুয়ারি আরজিকর বন্ধ করছে এবং তার পেছনে বলা হচ্ছে 10ই ডিসেম্বর 10/12/2024 ড্রাগ কন্ট্রোল তাদের কমার্শিয়াল পারপাসে প্রোডাকশন তৈরি করতে বন্ধ করতে বলেছে। সেই নোটিফিকেশনটা রয়েছে, এই পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের যে নোটিফিকেশনটা অন্তত সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে, আমি সেখান থেকে নিয়েই আপনাদের কাছে বলছি। তাহলে 10ই ডিসেম্বর ড্রাগ কন্ট্রোল পশ্চিমবঙ্গ সেটা বন্ধ করতে বলছে, ঠিক আছে। 7ই জানুয়ারি হসপিটালগুলোকে, মানে এই 27 দিন সময় লাগলো স্বাস্থ্য দপ্তরের সেইটাকে নোটিফিকেশন হিসেবে জারি করতে, আর প্রায় 1 মাস সময় লাগলো আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে যে এই ওষুধগুলো আর ব্যবহার করা চলবে না সেই নোটিফিকেশন জারি করতে।
পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস এই রাজ্য সরকারের কে হয়? তিনি কি ভাসুর হন যে ভাদ্রবউরা তার ব্যাপারে বেশি কথা বলতে পারছেন না? আমি শুভেন্দু অধিকারীর সেই বক্তব্যটা দিয়ে আমি ফিরে আসছি, যেখানে দাঁড়িয়ে পরিষ্কার বলেছিলেন যে মুকুল ঘোষ যে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের অন্যতম ডিরেক্টর, তাঁর সঙ্গে যোগাযোগ আছে দক্ষিণ কলকাতার সর্বোচ্চ প্রভাবশালী পরিবারের। নিশ্চিত লেনাদেনা সম্পর্ক, আর্থিক লেনাদেনা সম্পর্ক। তা না হলে এই কোম্পানি যাকে কর্ণাটক এতদিন আগে ব্যান করেছে, সেই কোম্পানিকে শেষ পর্যন্ত মামনি রুইদাসের মৃতদেহর পর আমরা ব্যান করার জন্য 13 জনের টিম পাঠাচ্ছি নির্লজ্জের মতো স্বাস্থ্য ভবন। হ্যাঁ, সামান্য আত্মসম্মান আত্মমর্যাদাবোধ থাকলে করতেন এটা। ইমিডিয়েটলি রিজাইন করাতেন নারায়ণ স্বরূপ নিগমকে, ইমিডিয়েটলি স্বাস্থ্যমন্ত্রককে নিজে রিজাইন করতেন, তারপর 13 জন কেন 130 জনের টিম পাঠাতেন। তার পরিবারের সদস্যরা বলছিলেন, শুনছিলাম, সে কান্নাটা শোনাতে পারলাম না, বলছেন তদন্ত করে কি হবে? বাচ্চাটা মার মুখটা দেখতে পারলো না, কি করে বাচ্চা দুটোকে মানুষ করব? কি করে বলছেন ভদ্রমহিলা, কি করে মানুষ করব? ওই পরিবারের একজন মহিলা, একটা বাচ্চা ছেলে জন্মগ্রহণ করেছে, সে মাকে দেখতে পেল না। কার অপরাধে, কিসের জন্য? একটা চোরেদের সরকারকে নবান্নে আমরা বসিয়েছি বলে। টাচ ইউর হার্ট অ্যান্ড সে, বাংলার মানুষকে বলছি, যারা বাংলা বার্তার দর্শক বলছি, নিজেরা ভেবে দেখুন, নিজের বাড়ির কোনো পুত্রবধূ বা নিজের বাড়ির কোনো স্ত্রী মহিলা যদি হতেন ওই মামনি রুইদাস, তিনি গরিব ঘরের মহিলা বলে না, জাল স্যালাইন জাল ওষুধ যাতে হোক মারা গেছে। তারপর নারায়ণ স্বরূপ নিগম বলছে দেখতে হবে, তদন্ত করতে হবে, আমরা 13 জনের টিম পাঠাচ্ছি। গিয়েছিলেন, তারা গিয়েছিলেন মেডিকেল কলেজে, গিয়ে সেখানে গিয়ে মিটিং করেছেন, তথ্য সংগ্রহ করেছেন, তারপরে সার্কিট হাউসে গিয়ে খাওয়া দাওয়া করেছেন, লাঞ্চটা সইল 13 জন ডাক্তারবাবু আপনাদের। লাঞ্চটা সইল। মামনি রুইদাসের দেহ তখন দাহ করা হয়েছে কিনা জানি না, ওই তখন 13 জন বসে খাওয়া দাওয়া করছেন সার্কিট হাউসে। তারপর ডিএমের সঙ্গে মিটিং করে নীল আলো জ্বালানো গাড়িতে সন্ধ্যের অন্ধকারে কলকাতার দিকে রওনা দিলেন। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি, সেদিন হয়তো কিংবা তারপরের দিন হয়তো স্বাস্থ্য ভবনে সব রিপোর্ট পেশ করবে। অপরাধী সঞ্জয় রায়ের মতো একজনকে তলার লেভেলের কোনো স্টোর কিপারকে খুঁজে বার করা হবে এবং তারপর চিহ্নিত করবে ওই ব্যাটাই অপরাধী। এ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তার দায়িত্ব এড়াতে পারেন, এ রাজ্যের স্বাস্থ্য সচিব তার দায়িত্ব এড়াতে পারেন। দিনের পর দিন যখন আরজিকর কাণ্ডের প্রেক্ষাপটে বারবার নারায়ণ স্বরূপ নিগমের দিকে অভিযোগ উঠেছিল, এ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে সভায় বসে কি বলেছেন মনে আছে? না, নারায়ণকে সরানো যাবে। কি আছে নারায়ণের মধ্যে, কি আছে সন্দীপের মধ্যে, সন্দীপ ঘোষের মধ্যে? আর্থিক লেনাদেনার সম্পর্ক, অনেক কোটি কোটি টাকার রোলিং, এর সাক্ষী ওরা, তাই না? সামান্য লজ্জাবোধ নেই? আমি বলছি, আমি যে ডকুমেন্টগুলো পড়লাম, দেখালাম, এরপর কোনো আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তির স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে থাকা উচিত নয়। আর আপনারা যারা এই প্রতিবেদন দেখছেন, একজনও যদি ভুল করে এই দলটার প্রতি কোনো রকম সমর্থন দেখান, আপনার জাতির শত্রু, মানবতার শত্রু। মামনি রুইদাসের মৃত্যুর জন্য আপনিও দায়ী। যদি 1% আপনার সমর্থন এই ভদ্রমহিলার পেছনে, এই নবান্নের এই ভদ্রমহিলার পেছনে থাকে। আমি আজকের এই প্রতিবেদনের শেষ পর্বে নিয়ে আসবো ডক্টর শারদ মুখার্জির বক্তব্য শোনাবো। তিনি বলেছেন সমস্ত ঘটনাটা, আমি ছোট্ট করে তার একটা ইন্টারভিউ নিয়েছি, কিন্তু তার আগে আমি বলি অনেক দিন আগের একটা ছোট্ট কাহিনী আজকে এই মুহূর্তে আপনাদের শোনাবো। আমার কাছে এই রিপোর্টটা, যেটা প্রথমে দেখেছিলাম, কয়লার কালো টাকা ওষুধে প্রভাবশালী যোগ, আনন্দবাজার পত্রিকা সেই রিপোর্টটা বার করেছিল 13ই ফেব্রুয়ারি 2023। আরেকটা ফেব্রুয়ারি আসছে, 23-এর পর 24 গেছে, 24-এর পর 25, প্রায় 23 মাস বাদে আমি সেই রিপোর্টটার ক্লিপিংটা খুঁজে বার করেছি শুধু বাংলা বার্তার দর্শকদের জন্য। এগুলো নিয়ে তো চর্চা হয় না সকল প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, কিন্তু আমার মনে হলো শুভাশিস ঘটক সেদিনকে যে রিপোর্টটা বার করেছেন, ভালো করে ভাবুন তো কী রিপোর্টে বার করেছেন, যে কয়লার কালো টাকা ওষুধ কোম্পানি, ওষুধের ব্যবসাতে ঢোকানো হয়েছে। কীভাবে ঢোকানো হয়েছে? একজন প্রভাবশালী নেতা যুক্ত, একজন মন্ত্রী যুক্ত। খেয়াল করে দেখুন, সাল 2015, 2014 সেই রাজনৈতিক নেতার উত্থান শুরু। 2015 থেকে সেই সময় কয়লার কালো টাকা তার ভাঁড়ারেও ঢুকছে, বারবার সেই অভিযোগ আমরা পেয়েছি। 2015-এ সেই টাকা থ্রু অ্যান্ড থ্রু ওষুধ ব্যবসায় ঢুকে গেল। কিভাবে ঢুকলো? এবং 2011-এ যার দোকান ছিল একটা ওষুধ ব্যবসায়ী, 70টার উপর দোকান হয়ে গেছে। এই রিপোর্ট যখন পেশ করছেন শুভাশিস ঘটক, আমি একটু রিপোর্টটা পড়ে শোনাই, সংক্ষেপে রিপোর্টটা পড়ে শোনালেই আপনারা বুঝতে পারবেন যে কোথাকার জল কোথায় গড়িয়েছে, কেন এই স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত না,
কেন নারায়ণ স্বরূপ নিগমের বিরুদ্ধে এফআইআরটা হওয়া উচিত না? এত বড় অপরাধ, এই মৃত্যুর দায় তো কাউকে নিতে হবে। আমি যদি ডাক্তার হই, আমি ভুল ইঞ্জেকশন দিলে, ভুল ওষুধ দিলে আমার বিরুদ্ধে তো এফআইআর হবে। আমি যদি ওষুধের দোকানের মালিক হই, আমি যদি ভেজাল ওষুধ বিক্রি করি, তাহলে আমার বিরুদ্ধে তো এফআইআর হবে। তো মামনি রুই দাসের এই মৃত্যুর জন্য বারবার কর্ণাটক সরকার থেকে যখন ব্ল্যাকলিস্ট করা হলো, পশ্চিমবঙ্গ সরকারকে 22শে মার্চ 2024 জানানো হলো, তারপর সেই সরকারের ঘুম ভাঙতে 8 মাস 9 মাস লাগে। কি করে, কিসের জন্য, কোন রাজনৈতিক স্বার্থে, কোন অর্থনৈতিক স্বার্থে? প্রশ্নটা জবাব আমরা চাই। আমি আজকে শুধু এই রিপোর্টের একটা অংশ পড়ে শোনাই। এক ওষুধ ব্যবসায়ী নাম উঠে আসছে 2011 সালে কলকাতায়, যার মাত্র একটি দোকান ছিল, কিন্তু 2015 সালের পর থেকে এ রাজ্যে এখন তার কম বেশি 70টি দোকান। এক প্রভাবশালী নেতারই সক্রিয় ভূমিকা দেখছে নির্মাণ ও ধাবা ব্যবসায় কয়লার কালো টাকা সাদা করার প্রক্রিয়ায় যাদের নাম আগেই উঠে এসছে। এই নেতার আশকারায় নির্মাণ ও ধাবা ব্যবসায় যেমন স্রোতের মতো কালো টাকা ঢুকেছে, তেমন ওষুধ ব্যবসা তো দুজনের নাম উঠে এসেছিল। মনজিৎ সিং গ্রেওয়াল এবং বিক্রম সিকারিয়া, দক্ষিণ কলকাতার, এই দুজন মানুষের নাম ইনভলভ হয়ে গিয়েছে। রিপোর্টে বেরিয়েছে, আমি রিপোর্ট থেকে বলছি। আনন্দবাজার সর্বাধিক প্রচারিত দৈনিকে সুভাষিস ঘটক প্রথম পাতায় রিপোর্ট বার করেছিলেন। কয়লার কালো টাকা শুধু ওষুধ দোকান নয়, 4টি ওষুধ উৎপাদন সংস্থাও খোলা হয়েছে। বুঝতে পারেন, 4টে ওষুধ উৎপাদন সংস্থাও খোলা হয়েছে। 400 থেকে 500 কোটি কালো টাকা বিনিয়োগ করেছে এই ওষুধ ব্যবসায়। সংশ্লিষ্ট প্রভাবশালী নেতা বাগরি মার্কেটের একটি অংশের বেশিরভাগ দোকানি নামে বেনামে কিনে নিয়েছেন। সেই কেনাবেচায় 90% লেনদেন হয়েছে নগদে। প্রাথমিক তদন্তের পর ইডির দাবি 2015 সালের পর থেকেই কলকাতার বাগরি মার্কেটের এই ওষুধ ব্যবসায়ী মারফত কয়লা পাচারের বেশ কয়েক কোটি কালো টাকা সাদা করা হয়েছে। ইডির দাবি, ওই ওষুধ ব্যবসায়ীর সঙ্গে যে সংশ্লিষ্ট প্রভাবশালী নেতা ও তার পরিবারের সদস্যদের ঘনিষ্ঠ যোগাযোগ আছে, তার প্রমাণ হিসেবে বেশ কিছু নথি তাদের হাতে এসছে। ধাবা মালিক মনজিৎ সিং গ্রেওয়াল এবং নির্মাণ ব্যবসায়ী বিক্রম সিকারিয়া তেমনই এই ওষুধ ব্যবসায়ী ও সংশ্লিষ্ট প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ। আরও অনেকটা রিপোর্ট আছে, বেশি নয়। 13ই ফেব্রুয়ারি 2023, 23 মাস আগে এই রিপোর্টটা আপনাদের তুলে দিলাম। এখানেই লুকিয়ে রয়েছে সমস্ত তথ্য, নথি, অর্থ, যে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস কীভাবে সমৃদ্ধশালী হয়েছিল। এই রিপোর্টটা তার ইঙ্গিত দিয়েছে। আমি বলছি না সেই সংস্থাতেও কয়লার টাকা গেছে, কিন্তু ওষুধ ব্যবসার মধ্যে কীভাবে কয়লার টাকা এবং 2 নম্বরই ঢুকে গেছে, সর্বোচ্চ প্রভাবশালী পরিবার ইনভলভড হয়ে গেছে, যেটা শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছিলেন। এরপর কেন কিসের জন্য? আমি বলছি, এই সরকারের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ বাংলার মানুষ চাইবে না। স্বাস্থ্যমন্ত্রীর গ্রেফতারি কেন আমি চাইব না? স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে কেন ক্রিমিনাল কনস্পিরেসি মামনি রুই দাস হত্যাকাণ্ডের জন্য জারি হবে না? তদন্ত হোক না, দুধ কা দুধ পানি কা পানি বেরিয়ে যাক। এবং অবশ্যই নারায়ণ স্বরূপ নিগমের বিরুদ্ধে ক্রিমিনাল কনস্পিরেসির মামলা কেন জারি হবে না, এই প্রশ্নটা শুভেন্দুও তুলেছেন। আমি আজকে এই পর্বে শুভেন্দুর সেই বক্তব্যটুকু শোনাবো এবং তারপর আপনারা শুনবেন ডক্টর শারদত্ত মুখার্জি। তাকে আমি সমস্ত বিষয়টা উত্থাপন করেছিলাম। আজকের এই ঘটনার প্রেক্ষিতে কি উত্তর দিয়েছেন বাংলার বার্তাকে শুনুন। এটা গরিব মানুষের, কারণ ওনার বাড়ির লোকেরা তো, স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির লোকেরা তো হসপিটালে যায় না, তারা বেলভিউ নার্সিংহোমে যায়, অ্যাপোলোতে যায় এবং তারা হপকন্সে যায়, আমেরিকা দুবাইতে যায় চিকিৎসা করাতে। তারা সরকারি হসপিটালে যায় না। সরকারি হসপিটালে নিরুপায় হয়ে যাদের অর্থনৈতিক সামর্থ্য নেই তারাই যায়। আর তাদের জীবনকে কিভাবে ধ্বংস করছে নোয়িংফুলি ওয়েল। আমার তো মনে হয় স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্সের এফআইআর হওয়া উচিত। কারণ 22 সালে যে কোম্পানির মেয়াদ শেষ, নারায়ণ স্বরূপ নিগম কি করে 6 মাসের এক্সটেনশন দিয়েছে? না, এক্সচেঞ্জ অফ মানি, completely one point agenda. Their agenda is single agenda, to earn money, to collect money. Only thing is money. BMC mean money. ডক্টর মুখার্জি, আমি সন্ময় বলছি। নমস্কার দাদা। বলছি, কর্ণাটক থেকে তাদের অথরিটি এলো, ড্রাগ কন্ট্রোলকে জানিয়ে, রাজ্যের ড্রাগ কন্ট্রোলকে নিয়ে হসপিটাল মানে চোপড়া সেই ফ্যাক্টরি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস বন্ধ করে দেওয়া হলো। এবং তারপরে রাজ্য সরকার যা শুনছি 10ই ডিসেম্বর নোটিফিকেশন জারি করেছিল স্টপ প্রোডাকশন। তারপর মেডিকেল দাদা এটা শুধরে দিই, স্টপ প্রোডাকশন না, স্টপ প্রকিউরমেন্ট।
স্টপ প্রকিউরমেন্ট। হ্যাঁ, আচ্ছা, তো এবার ঘটনাটা হচ্ছে তারপরেও সমস্ত সরকারি হসপিটালগুলোতে রমরমা করে তাদের ওষুধগুলো চলছিল, তাহলে কি এখানেও সেই সর্বোচ্চ প্রভাবশালী পরিবারের ডাইরেক্ট কানেকশন? একদম একদম দাদা, আমি পরিষ্কার করে বলে দিই, শুধু কর্ণাটক নয়, কর্ণাটকের নামটা উঠে আসছে কারণ ওরা প্রথম ছিল, মানে কথার কথায় বলতে গেলে কিংবদন্তি উপদেশ যে ওরাই প্রথম চিহ্নিত করেছিল। তাদেরকে আমি সাধুবাদ জানাই, যদিও কংগ্রেস সরকার, আমার মতের সঙ্গে ওদের অমত আছে, তাও বলি সিদ্ধারামাইয়াকে নমস্কার এবং ধন্যবাদ। আপনি প্রথম ব্যাপারটা বুঝতে পেরেছিলেন যে এরা চোর। তো সিদ্ধারামাইয়া সাহেবের প্রথম যে আমাদের লাল ফ্ল্যাগ উনি জারি করেছিলেন, তারপরে কিন্তু আরো 9টি রাজ্য যেমন আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, এরাও কিন্তু একই কোম্পানিকে ব্যান করেছিল, কারণ ওরা বুঝতে পেরেছিল যে এখানে ভেজাল স্যালাইন বিক্রি হয়। তবে এখন প্রশ্ন হচ্ছিল 22 তারিখের তাহলে বিজ্ঞপ্তিটা কি ছিল? বিজ্ঞপ্তিটা ছিল টু স্টপ প্রকিউরমেন্ট, স্টপ ইউজেজের বিজ্ঞপ্তি ছিল না। 1 2 নম্বর হচ্ছে তাহলে আজকে কেন পাওয়া যাচ্ছে সরকারি হাসপাতালে? প্রথম কথাটা সন্ময়দা আপনাকে বলে দিই, সরকারি সর্বস্তরের সব রাজ্য সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে সর্বত্র পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন কিন্তু চলছে। তার কারণটা হচ্ছে এটা হচ্ছে স্টক ক্লিয়ারেন্স ছিল। সংস্থাকে তো বাঁচাতে হবে না, তো সংস্থাকে বাঁচানোর জন্য তাদের এই ভেজাল ওষুধগুলোকে প্রকিউরমেন্ট বন্ধ করলো, সাপ মরলো এবং স্টক ক্লিয়ারেন্সটা চালিয়ে দেওয়া হলো, সুতরাং লাঠিও ভাঙলো না। তো এই পদ্ধতি এবং প্রণালীতে চললো। তো এই বিষ স্যালাইন থেকে যে মধু তৈরি করা যায় তার কিন্তু কারখানাটা পশ্চিমবঙ্গ আঁতুড়ঘর। এই বিষ স্যালাইন পান করলাম আমরা, নীলকণ্ঠ হলো মায়েরা, এবং এই নীলকণ্ঠ মায়েদের ওপরে, এই মৃতদেহের ওপরে ব্যবসা করে নিল তৃণমূল সরকার প্রশাসিত মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর। আমি ওই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করি যে উনি যেন স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করেন, উনি যেন স্বাস্থ্য দপ্তরের প্রধান আধিকারিককে বরখাস্ত করেন। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করুন। কেন আপনার এই স্বাস্থ্যমন্ত্রী ভেজাল স্যালাইন ব্যবসা করে 5টি মৃতদেহ, 2টি মৃতদেহ এবং 4টি মর্মান্তিক অবস্থায় মায়ের ওপরে আপনাদের এই যে টাকাটা তৈরি হচ্ছে, অর্থ ভান্ডার ফেঁপে ফুলে উঠছে, সেটা ভবানীপুর থেকে কালীঘাট না বোলপুর থেকে হরিশ্চন্দ্র রোড বা হরিশ চ্যাটার্জি রোড, কোথায় যাচ্ছে টাকাটা আমি জানি না, কিন্তু কোথাও একটা যাচ্ছে। মাথায় রাখতে হবে যে এই বিষ থেকে মধু তৈরি করার যে কারখানাটা তৈরি করেছেন সেটা কিন্তু মমতা ব্যানার্জির অগোচরে ছিল না, এটা আমি বলবো না, পুরোপুরি গোচরে ছিল এবং ওনার অঙ্গুলি হেলনেই হয়েছে সব। আপনি কি আশঙ্কা করছেন যে এই এই এন্টায়ার মানে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস কে গার্ড করা, কেন বারবার শোনা যাচ্ছে যে তাদের বন্ধ করা হয়েছে প্রকিউরমেন্ট, আবার সেটাকে রিজুম করা হয়েছে কোন এক অজ্ঞাত কারণে, আবার আজকে আরো একটা মৌচাকটা ভাঙলে সন্ময়দা বোঝা যাবে যে মধুটা কি ছিল, কেন এত মধু বেরোচ্ছিল। আরো একটা অভিযোগ পেলাম যে 2022-এ তার টার্ম ওভার হয়ে গিয়েছিল, তাকে আবার রিনিউয়াল করার অনুমতি পর্যন্ত দেওয়া হয়েছিল। আরো একটা জিনিস বলি সন্ময়দা আপনাকে, এর সঙ্গে একটা অক্সিটোসিন বলে ওষুধ আছে, সেটা প্রসূতি মায়েদের জন্য খুবই ব্যবহার হয়, যেটা ইউটেরাসকে কন্ট্রাক্ট করে বা সংকুচিত করে। এই অক্সিটোসিনের ইউজেজ নিয়েও কিন্তু অনেক জায়গায় আমরা লাল পতাকা তুলতে দেখেছি অনেককে। ভারতবর্ষ কোথাও এটা হয় না, কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যে দেখা যাচ্ছে যে মাতৃ মৃত্যুর হার প্রায় সর্বাধিক 104। এই আম ভারতে যদি আমি দেখি সেটা কিন্তু 90 থেকে 100-র মধ্যে বা 90 থেকে 95-এ গড়ে। আমাদের ত্রিপুরা বলে একটি ছোট্ট রাজ্য আছে, সেখানেও এটা 92 না 94, কিন্তু পশ্চিমবঙ্গ এত শিক্ষিত প্রদেশ আমাদের রাজ্য, সেখানে কিন্তু এটা 104। এর কারণ খুঁজতে দেখা গেছে অনেক স্ত্রীরোগ বিশেষজ্ঞরা বলেছেন আমাকে যে অক্সিটোসিন ওষুধ একটি কারণ। এখানে ভেজাল অক্সিটোসিনের ব্যবহার সারা রাজ্য জুড়ে সরকারি হাসপাতালে চলছে, অবিরল চলছে এবং চলবে, এবং এই অক্সিটোসিন যেটা ভেজাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমার আশঙ্কা যে আজকের এই ঘটনাটা, গতকালকের এই ঘটনাটা, এটা স্যালাইন হয়তো নাও হতে পারে। আমার মনে হয় অক্সিটোসিনের ব্যবহারও কিন্তু চিহ্নিতকরণ করা উচিত, এর কিন্তু অনেক জিজ্ঞাস্য ব্যাপার আছে। অক্সিটোসিন যে ব্যবহৃত হচ্ছে সরকারি হাসপাতালে এখন, সেটাও কিন্তু ভেজাল অক্সিটোসিন। এই নিয়ে অনেক রকম হয়েছে, কিডনি ইনজুরি হচ্ছে তাদের, বিভিন্ন জায়গায় ডক্টর মুখার্জি, আমি আপনাকে বলি যে কত মানুষের মৃত্যু এই ভেজাল ওষুধ, ভেজাল স্যালাইনের জন্য হয়েছে, সেটা তো আনঅ্যাকাউন্টেড। আমরা কেউ জানি না। আমি একটা স্ট্যাটিস্টিক্স ঘাঁটছিলাম, 2023-24 আর্থিক বর্ষে এই পশ্চিমবঙ্গে
1162 জন প্রসূতির মৃত্যু হয়েছে। একদম। তো এর মধ্যে কতজন মানুষ এই কারণে মারা গেছে উই নেভার নো। নুন আর একটা ছোট্ট তারপরে একটা 13 জনের তদন্ত কমিটি এখন পাঠানো হচ্ছে। ছোট্ট একটা পরিসংখ্যান দিয়ে সম্মান হ্যাঁ আপনাকে। হ্যাঁ বলুন। কর্ণাটক সরকার 200টি মাতৃ মৃত্যুর পরেই তারা কিন্তু সজাগ হয়েছিলেন, আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু 1000 পার করার পরে সচেতন হন। হ্যাঁ, তাও এটা এবিপি আনন্দ সব প্রচার করলো, তখন 13 জনের কমিটি টিম গেল, তার আগে যেত একদম না কিন্তু। না, যেত না। ঠিক। আমি তো সব থেকে বড় বড় কুর্নিশ জানাই আমাদের এই সাংবাদিকদের, যারা কিন্তু আমাদের সচেতনতা জাগাচ্ছে এবং আমাদেরকে এই খবরগুলো ঠিক সময়ে পাঠাচ্ছে। না হলে রাজ্য সরকারের দুর্নীতি কোন জায়গায় পৌঁছতো, আরো অনেক মায়ের কোল শূন্য হতো, আরো অনেক বাচ্চা মাতৃহীন হতো, এর কোনো শেষ নেই। বললাম তো, একজন ডাক্তার ধর্ষিতা এবং খুন হওয়ার পরে আমরা সজাগ হলাম যে আমাদের স্বাস্থ্য কেন্দ্রগুলো নতুন করে আমাদের সিকিউরিটি দরকার। ঠিক।